প্রথমে যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল ভার্বের ব্যবহারটা আমাকে আগে জানতে হবে বা বুঝতে হবে। এটা কি, আগে এটাকে একটু বোঝেন আপনারা। দেখেন এখানে কি বলছে। হিয়ার ইউ ক্যান সি মডালস আর অক্সিলারি ভার্ব। মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি মানে কি জানেন? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি? যে ভার্বটা অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, এটাই তো সাহায্যকারী ভার্ব। অর্থাৎ একটা মেইন ভার্ব অবশ্যই থাকবে, ঠিক তার পূর্বে একটা সাহায্যকারী ভার্ব থাকে। এই সাহায্যকারী ভার্ব মূলত দুই ধরনের হয়। দুই ধরনের, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। টেন্সের বিভিন্ন স্ট্রাকচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। আমাদের এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো বসে, এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যদি বসে টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, এক এক ধরনের মেইন ভার্ব বসে। মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়। আর এই যে মডাল, মডাল বলতে কোনগুলোকে বোঝায় জানেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল আছে। মানে মেইন মডাল হচ্ছে 9টা। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আর হচ্ছে মাস্ট। টোটাল 9টি মডাল আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই 9টি হচ্ছে মেইন মডাল। এইটা ছাড়াও ইউজ টু, নিডস টু, ডেয়ার্স টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই ধরনের কিছু ভার্ব আছে যেগুলোকে সেমি মডাল বা সুডো মডাল বলে। টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এই 18টি ভার্বের পরে আমাদের মেইন ভার্ব অবশ্যই থাকবে, এবং যে মেইন ভার্বটা আমাদের থাকবে সেই মেইন ভার্বের ফর্মের কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে মডালের একটা বেনিফিটস বা সুবিধা। টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে। কখনো ভার্বের সাথে আইএনজি, ডি, ইডি, টিএন, এস, ইএস এই ধরনের ফর্মে চেঞ্জ হয়। কিন্তু মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে, রুট ফর্মে থাকবে। কখনো ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না, এগুলো বসবে না, এগুলো হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমাকে মডালের অর্থগুলো জানতে হবে, কারণ এইখানে মডাল অক্সিলারি ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে, একটা প্রধান ভূমিকা পালন করে। তো মডালের অ্যাকচুয়াল অর্থগুলো কি, এটা আমাকে আগে জানতে হবে। তাহলে আমরা সেন্টেন্স সহজে তৈরি করতে পারবো। যেমন দেখেন, মেজর মডালস আর ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল এটা ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ought টু উচিত অর্থে বসে। এদের ভিতরে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন শুড মানে উচিত, এটা ইন জেনারেলি কোন একটা কাজ করা উচিত। আমার ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইট। তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম। তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড বুক। বাট পলাইটলি কোনো কিছু করা উচিত, কোন একটা কাজ আহ, কারো রেসপন্সিবিলিটি বা ডিউটি, দায়িত্ব বা কর্তব্যের সাথে করা উচিত। এখানে শুডের পরিবর্তে শুড ব্যবহার করা যায়, বাট শুডের পরিবর্তে যদি ought টু ব্যবহার করা হয় সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আই ought টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। ought টু সার্ভ, আই ought টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। আই ought টু obey মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। দ্যাট ইজ মাই ডিউটি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। সো এরকম আর কি কিছু পার্থক্য আছে। অ্যাজ ইউজুয়াল কোনো কাজ করা উচিত, আহ, আহ, এখানে শুডের ব্যবহার হয়। উড অতীত অভ্যাস, যেমন কেউ কোনো কিছু করতো, আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল, এরকম বলা যায়। আমি সাঁতার কাটতাম, আই উড সুইম। কিন্তু অতীতে কোনো কাজ করা, কারো অ্যাডিকশন ছিল, একটা হ্যাবিট ছিল, কেউ কোনো কাজ করতে একদমই অভ্যস্ত ছিল, এখন আর করে না, তখন ইউজ টু এর ব্যবহার হয়। মানে অভ্যস্ত কথাটা বোঝাতে, কেউ কিছু করতো, যেত, খেত, উড। আর করতে অভ্যাস ছিল, করা অভ্যাস ছিল, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, অতীতে ইউজ টু বসে। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, রেগুলার ওয়েতে সে অতীতে ফুটবল খেলতো। এই হচ্ছে, এই ধরনের কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। এই প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার আছে, তখন আমরা ডিটেলসে বলবো, আমি দেখাবো। মাস্ট মানে অবশ্যই,
নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা রাদার মানে বরং, উচিত বা ভালোই। কি বলছে? উড বেটার বা রাদার, বরং, উচিত বা ভালোই। এখানে মডেল একটা টেবিল দেওয়া আছে। এই বিষয়গুলো আমি আপনাদের একটা ফ্রি ক্লাসেও দেখিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, কিন্তু সবাই হয়তো সেটা করেননি। তো এখানে দেখেন একটু ডিটেলসে, সাবজেক্ট, এরপরে মডেল, এরপর বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্বের বেস ফর্ম, স্পিক, রাইট, সিং, প্লে, ডিসকভার, ডু, ড্র, এরপর অবজেক্ট। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এখানে পসিবিলিটি অর্থে পারা বোঝাতে মে বসে, অ্যাবিলিটি অর্থে পারা বোঝাতে ক্যান বসে। অর্থাৎ ইংরেজি বলার আমার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, দম আছে, আমি পারি, এটা আমার একটা স্কিল। আই ক্যান স্পিক ইংলিশ। আর মেয়ের ব্যবহারটা কোথায় হয়? যেমন সম্ভাবনা অর্থে আই মে স্পিক ইংলিশ, আমার পসিবিলিটি আছে। যেমন আমি এখন আপনাদের সামনে লেকচার দিচ্ছি, কথা বলছি, বাংলায় কথা বলছি, রাইট? তো আমি যদি বলি আমি তো এখন আপনাদের সাথে বাংলাতে কথা বলছি, আমি তো এখন আপনাদের সাথে বাংলায় লেকচার দিচ্ছি, প্রত্যেকটা বিষয় বাংলাতে বোঝাচ্ছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। মানে কি? হয়তো আমি এখন আপনাদের সামনে ইংরেজিতে কথা বলবো, হয়তো আমি এখন আপনাদের সামনে ইংরেজিতে লেকচার দিব। এই যে হয়তো বলতে পারি, নাও I may speak English in front of you. You all know that today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. So there is a benefit of learning modal and semi-modal auxiliary verb. When you are going to make sentences using modal and semi-modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. Mainly, modal verbs express the possibility, probability, ability, and obligation in the sentences. If you want to expert and fluent in English, if you think that I'd like to express my whole things properly in English, you have to learn professionally about modal auxiliary verb, because we all know that modal verbs play a major role in our speaking as well as writing. In our day-to-day life conversation as well as speaking, most of the time we have to use different kinds of structure of modal and semi-modal auxiliary verb. So without getting proper concept about this topic, we will not be able to expert and fluent in English within very short time. So আমি ইংলিশে কথা বললাম, তো আমি বলছি আমি বাংলা। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট, একটু প্রবলেম হয়েছিল, আমি দেখাচ্ছি। একটা মিনিট একটু ওয়েট করেন। আমি আমি শেষ করছিলাম কোথায়? আপনারা শুনতে পারেননি কোন জায়গা থেকে? আমাকে আরেকবার একটু বলবেন। হ্যাঁ, কোথায়? আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম যে প্রত্যেকটা মডেলের আমার কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন উড মানে অতীত অভ্যাস বোঝায়, কেউ করতো, যেত, খেত। আর ইউজ টুটা অতীতে কারো কোনো কাজে একদম, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল এরকম একটা সেন্স দেয়, অ্যাডিক্টেড ছিল কেউ কোনো কাজের প্রতি। শুড মানে উচিত, ইন জেনারেলি কোনো কিছু করা উচিত। আর ওট টু হচ্ছে পলাইটলি কোনো কিছু করা উচিত, এই কথাটা আমি বলছিলাম দায়িত্বের সাথে। যেমন আমার পিতামাতাকে মান্য করা উচিত, সো দ্যাট ইজ মাই ডিউটি বাই মাই রেসপন্সিবিলিটি। আমি বলতে পারি আই ought টু obey my parents। এখানে আই শুড ওবে মাই প্যারেন্টস বলা যায়, এটা ভুল না, বাট যদি ওট টু ব্যবহার করি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি কারেক্ট হয়। সেই কথাটা আমি এখানে আপনাদেরকে বলছিলাম বা বোঝাচ্ছিলাম। এরপর যেটা নিয়ে কথা বলছিলাম, হিয়ার ইউ ক্যান সি
জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে প্রত্যেকটা মডেলের ডিটেলস যে ব্যবহার, এটা আমাকে জানতে হবে। যেমন ফার্স্টে সাবজেক্ট বসবে, দেন মডেল অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না, দেন অবজেক্ট। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। ক্যান মানে পারা, এটা সামর্থ্য অর্থে পারা বোঝায়। মে মানেও পারা, এটা কি বললাম আমি, সম্ভাবনা অর্থে পারা বোঝায়। যেমন আজ বৃষ্টি হতে পারে, এখানেও পারে বলছি, ইট ক্যান রেইন বলা যায় না। এখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, হতেও পারে নাও পারে। সো ইট মে রেইন এরকম বলা যায়। সেরকম ভাবে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এখানে সম্ভাবনা অর্থে পারা, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। বলতাম, অতীতে কেউ কিছু করতো। হ্যাঁ, আই ওট টু স্পিকিং, আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। অর্থাৎ প্রত্যেকটা মডাল ভার্বের অর্থটা কেমন আসে, কেমন দেয়, এইটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এইটা আমি আপনাদেরকে বলছি। একটা পার্টিকুলার মেইন ভার্ব ব্যবহার করছি, মেইন ভার্ব একটা স্পিক, আর মডাল ভার্ব গুলো চেঞ্জ করতেছি। আই ক্যান রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারি। আই কুড রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারতাম। আই মে রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারি, এটা সম্ভাবনা অর্থে। আই মাইট রাইট আ লেটার, আমি চিঠি লিখতেও পারতাম। আই শ্যাল রাইট আ লেটার, আমি চিঠি লিখবো। আই শুড রাইট আ লেটার, আমার চিঠি লেখা উচিত। আই উইল রাইট আ লেটার, আমি চিঠি লিখবো। আই উড রাইট আ লেটার, আমি চিঠি লিখতাম। আই ইউজ টু রাইট আ লেটার, আমি চিঠি লিখতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু রাইট আ লেটার, আমার চিঠি লেখা উচিত। আই মাস্ট রাইট আ লেটার, আমি অবশ্যই চিঠি লিখবো, আমি অবশ্যই চিঠি লিখবো। আই নিড টু রাইট আ লেটার, আমার চিঠি লেখা প্রয়োজন। আই ডেয়ার টু রাইট আ লেটার, আমি চিঠি লেখার লেখার সাহস করি বা সাহস দেখাই। ডেয়ার টু মানে সাহস করা বা সাহস দেখানো। এইভাবে প্রত্যেকটা মডেল দিয়ে, প্রত্যেকটা মেইন ভার্ব দিয়ে আপনাকে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। এটা দেখে সহজ মনে হতে পারে, অনেকে মনে করবেন এটা তো আমি পারি, এটা খুবই সহজ। কিন্তু পারলে হবে না, আমাকে ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে। ইনস্ট্যান্ট স্পিকিং এ যাতে আমি এটা বলতে পারি, প্র্যাকটিক্যাল স্পিকিং এ যাতে আমি এটা ডেভেলপ করতে পারি, এটা হচ্ছে আমাদের দরকার। এখানে খুব সুন্দরভাবে সেন্টেন্স গুলো দেওয়া আছে, অর্গানাইজ করা আছে। আপনারা দেখবেন, আমি পিডিএফ পাঠিয়ে দিব। ইভেন আমার বইয়ের যে মডাল অক্সিলারি ভার্বের চ্যাপ্টার, সেখানেও এইভাবে টেবিল আকারে, ইভেন এইভাবে সেন্টেন্স আকারে সাজানো আছে খুব সুন্দর করে। আপনারা প্র্যাকটিস করবেন, যারা বইটা নিয়েছেন প্র্যাকটিস করবেন। ইভেন পিডিএফ ফাইল দেখে প্র্যাকটিস করবেন। সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে মডাল আছে, দেন মেইন ভার্বের বেস ফর্ম। হি ইউজ টু, এটা এটা হচ্ছে সেমি মডাল একটা। দেন সুইম, এটা মেইন ভার্ব। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, বাংলাটা কি, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, মানে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস। সো এইভাবে মডেল দিয়ে সেন্টেন্স গুলো তৈরি হয়। মডেল ভার্বের ব্যবহারটা ঠিক এইভাবে হয়ে থাকে। এখন আমাদের শুধু সেন্টেন্স এইভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। এটা করা আমাদের শিখতে হবে। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে যেমন বলছিলাম, একটা সেন্টেন্সকে কতভাবে, কতগুলো ওয়েতে ট্রান্সফর্ম করা যায়, এই ট্রান্সফরমেশনটা আপনার করা উচিত এই জায়গাটাতে। যেমন দেখেন, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন, কি লেখা আছে, সাবজেক্টের পরে মডেলের সাথে নট। টেন্সের স্ট্রাকচারেও কি বলছিলাম, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ হয়। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। আই শুডেন্ট স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত না। আই উডেন্ট স্পিক ইংলিশ,
আমি ইংরেজি বলতাম না। আই মাইট নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। আই শ্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো না। আই ওন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো না। আই মাস্ট নট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো না। আই মাস্ট নট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো না। দেখেন, আপনি যেভাবে যেটা নেন, উই ক্যান নট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। উই শুডেন্ট রাইট আ লেটার, আমাদের চিঠি লেখা উচিত না। উই উডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতাম না। উই মাইটন্ট রাইট আ লেটার, মাইট নট, আমরা চিঠি লিখতে পারতাম না। উই শ্যান্ট রাইট আ লেটার, শ্যাল নট যেটাকে বলা হয়, আমরা চিঠি লিখবো না। উই ওন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখবো না। দুটোরই সেম মিনিং কিন্তু। উই মাস্ট নট রাইট আ লেটার, আমরা অবশ্যই চিঠি লিখবো না। হিয়ার ইউ ক্যান সি, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, শ্যাল নট, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটা রাজি হব না। সে নিডেন্ট টু গো দেয়ার, নিড নট টু, এখানে টু হবে একটা, তার সেখানে যাওয়ার দরকার নেই। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট এই মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, সাবজেক্টের আগেই মডাল ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের বেস ফর্ম। যেমন বোঝার চেষ্টা করেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। উইল রানি ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে। উইল রানি ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে। এরপর দেখেন, কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। সো এভাবে সবগুলোই দেওয়া আছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এখানে যেভাবে দেওয়া আছে, আমার বইটা তো অনেক সুন্দরভাবে সাজানো আছে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। প্র্যাকটিস ছাড়া ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব না। আমি প্র্যাকটিক্যাল যে কনভারসেশন গুলো অ্যানালাইসিসের কথা বলছিলাম, এটা আমি দেখাবো। আচ্ছা, তার আগে আরেকটু আমি বলি এখানে, এই যে মডেল গুলো আপনারা দেখছেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এই যে মডেল গুলো আপনারা এখানে দেখছেন, এই প্রত্যেকটা মডেল এর আবার ডিটেলস কিছু ব্যবহার আছে। এইটা কিন্তু আপনাকে একটু জানতে হবে, এটা কিন্তু আপনাকে একটা বুঝতে হবে। কেমন কেমন সেটা, যেমন দেখেন, ইউজ অফ ক্যান, অর্থাৎ শুধু ক্যানের উপর এখানে আলাদা একটা ক্লাস। কিভাবে হচ্ছে, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো কত ভাবে বসতে পারে, কত ধরনের অর্থ দিতে পারে, আমরা যদি একটু দেখি। ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়। ক্যান বি প্লাস নাউন ইকুয়াল টু হতে পারে বোঝায়, বি মানে কি হওয়া। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়, কোন একটা জায়গায় কেউ থাকতে পারে। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকে। হ্যাভ মানেও থাকা, বি মানেও থাকা বোঝায়। পার্থক্য হচ্ছে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, এখানে বি এর ব্যবহার হয়। সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, তখন আমাদের হ্যাভ এর ব্যবহার হয়। অ্যাবিলিটি অর্থে মানে অ্যাজ ইউজুয়াল ক্যানের যে ব্যবহার আমরা জানি সেটা। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অ্যাজ ইউজুয়াল এটা ক্যানের ব্যবহার অ্যাবিলিটি অর্থে। এছাড়া ক্যানের আরেকটা যে ব্যবহার, রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, এর ক্ষেত্রে ক্যানের ব্যবহার হয়। অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে। ক্যান মানে আমরা জানি পারা, বাট এই জায়গাটাতে ভুলে যেতে হবে, ক্যান মানে পারা। এইখানে আপনারা এইটুকুই ব্রেনে রাখতে হবে, মনে রাখতে হবে, যে অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে
ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যান ভার্বের ব্যবহার হয়ে থাকে অনুরোধ, অনুমতি বা পরামর্শ। এখানে ক্যানের সাথে আরো দুইটা ভার্ব হয়, উড এবং কুড। প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব অর্থ আছে। ক্যান মানে পারা, উড মানে পারতো, কুড মানে পারতাম, পারতো, এরকম হয়। আর উড কেউ কিছু করতো, যেত, খেত, এই ধরনের একটা মিনিং দেয়। মানে প্রত্যেকটা মডেলের নিজস্ব মিনিং আছে। সেটা থাকা সত্ত্বেও এই তিনটা মডেল, ক্যান, কুড এবং উড, রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান মূলত ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, আপনার থেকে বয়সে ছোট বা বন্ধু বান্ধব, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। কুড এবং উড ফর্মাল বা পলাইটনেস ক্রিয়েট করে, আপনার থেকে বয়সে সিনিয়র, রেসপেক্টেড পারসন, টিচার, অফিসার, বস, কুড বা উডের ব্যবহার সেখানে আপনি করতে পারেন। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আমাকে দয়া করে এক গ্লাস পানি দিতে পারো বা দিবে? এখানে যদি আপনি কুড এর ব্যবহার করেন, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আর উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আপনি আমাকে এক গ্লাস পানি দিবেন? ক্যান ইউ সিট বিসাইড মি? আমার পাশে বসবে? এখানে দেখেন, আমি বলতে পারি কিন্তু উইল ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবে, কিন্তু ক্যান এর ব্যবহার করলেও সেম মিনিংটাই হয়। কেন? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আপনি যাকে কথাটা বলছেন, এটা কিভাবে বলছেন? আপনি কি একদম রিকোয়েস্ট করে বলছেন নাকি ডিরেক্টলি বলছেন? যদি রিকোয়েস্ট করে বলেন, তাহলে আপনাকে এটাই বলতে হবে, ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি একটু আমার পাশে বসবে? এটা আপনার কথার ভঙ্গির উপর ডিপেন্ড করে হবে আপনি ক্যান বসাবেন, না উইল বসাবেন, না কুড বসাবেন, না উড বসাবেন। আপনি যদি বলেন আপনি কি একটু আমার পাশে বলবেন, আপনি যদি পলাইটলি বলেন উড ইউ প্লিজ সিট বিসাইড মি, উড ইউ প্লিজ সিট বিসাইড মি, হ্যাঁ, so এইভাবে এটা করতে হবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? কুড ইউ প্লিজ টেল মি ইউর লাইফ স্টোরি, অর উড ইউ প্লিজ টেল মি ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ? আমার সাথে লাঞ্চে যাবে? কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ? আমার সাথে লাঞ্চে যাবেন? উড ইউ গো উইথ মি এট লাঞ্চ? এইভাবে এটা হয়ে থাকে। অর্থাৎ রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ক্যান, কুড বা উডের ব্যবহার হয়। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড অথবা উড মূলত এখানে ফর্মাল মিনিং ক্রিয়েট করে। এরপর দেখেন স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন। পজিশন, সরি, তার আগে একটা থেকে গেছে, ক্যান বি প্লাস নাউন স্ট্রাকচার টু, এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। এখানে মূলত আমি আপনাদের বি ভার্বের উপর ক্লাস নিয়েছি। আমি একটা কথা বলছিলাম যে বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। তো ক্যান বি, দেখেন হি ক্যান বি আ ডক্টর, এখানে ক্যানটা অক্সিলারি, বিটা মেইন ভার্ব, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোনো জায়গায় থাকতে পারে বুঝায়। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। থাকা অর্থে এখানে ব্যবহার হয়। আর প্লেস বা জায়গার আগে কিন্তু আমাদের মূলত প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। অ্যাট অথবা ইন, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে। কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বোঝাতে ক্যান হ্যাভ এর ব্যবহার। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, মানে আছে না, থাকতে পারে, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এভাবেই ক্যান, কুড, উড, প্রত্যেকটা ভার্বের ডিটেলস ব্যবহার আছে। এটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা যদি দেখতে পারি, অর্থাৎ মডেল ভার্বটাকে একটু ডিপলি যদি অ্যানালাইসিস করতে পারি, একটু ভিতরে যেতে পারি, তাহলে আহ, এটা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আমরা নিতে পারবো। এবং আপনি বিশ্বাস করেন, ইংলিশে কথা বলতে গেলে মডেল ভার্ব অবশ্যই আপনার শিখতে হবে। আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে। আমরা কথা বলতে গেলে কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য টেন্স শিখি, কিন্তু 12টা স্ট্রাকচারই কিন্তু ব্যবহৃত হয় না। অ্যাক্টিভ স্ট্রাকচার আছে 7 থেকে 8টি। তো 7টি টেন্স এখানে ব্যবহার করতে হয়, তাহলে বাকি কথাগুলো আপনি কি দিয়ে বলবেন? এই মডেল, সেমি মডেল দিয়েই আপনার বলতে হয়। অর্থাৎ এই ভার্বগুলোর ব্যবহার ডিটেলসে জানলে
দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে, দ্রুত কথা বলা যায়, কারণ এটা অনেক বড় একটা রোল প্লে করে ইংলিশে কথা বলার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে, ইভেন রিটেন ইংলিশেও। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? আমাদের আরো অনেকগুলো ক্লাস আছে মডেলের উপর, আমাকে ধারাবাহিকভাবে করতে হবে। জি স্যার। এই যতটুকু বললাম, যা দেখালাম, বুঝতে পারছেন কি কি বললাম? এটা আমাদের করতে হবে, একটু ডেভেলপ করার চেষ্টা করতে হবে। ওকে, সো যেটা বলছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো কনভারসেশন। আমি এই যে টেন্স আমরা শিখতেছি, মডেল দেখতেছি, সেমি মডেল দেখতেছি, আহ, আমরা যাই দেখি না কেন, সেটাকে প্র্যাকটিক্যালি কতটুকু নিতে পারছি, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখব, এই কনভারসেশন গুলো আমরা অ্যানালাইসিস করব, যে কিভাবে সেন্টেন্স গুলো লেখা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ভার্ব দেখে আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা কোন টেন্সে লেখা আছে, বা কোন মডেল, কোন প্যাসিভ, অ্যাকচুয়াল অর্থটা কি একটা বাক্যের। দুইজন মানুষ যখন ডিফারেন্ট টপিকের উপর কনভারসেশন বা কমিউনিকেশন করে, ঠিক কোন বিষয়গুলোকে মেনটেন করে সেটা করতে হয় বা তারা করে থাকে। হিয়ার ইউ ক্যান সি, এখানে একটা টপিক দেখেন, বলছে মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। বলছে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। সাবজেক্টকে মোবাইল ফোন, ভার্বকে ইজ, এই ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা বি ভার্বের একটা সেন্টেন্স। It has added a new dimension to our way of life and to the communication system. এখানে দেখেন সাবজেক্টকে ইট, ভার্ব কি হ্যাজ অ্যাডেড, তাহলে হ্যাজ প্লাস অ্যাডেড ভি3, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটার ইংলিশ কি? এটা যুক্ত করেছে, এটা যুক্ত করেছে। বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কেমন? করেছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, পড়েছে, এরকম একটা সেন্স দেয়। সো ইট হ্যাজ অ্যাডেড, এটা যুক্ত করেছে আর নিউ ডিমেনশন, অর্থাৎ একটা নতুন মাত্রা। ডিমেনশন মানে একটা মাত্রা, একটা লেভেল, হ্যাঁ, টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজ, এখানে ক্যান বি প্লাস ভি3, এটা হচ্ছে মডেলের প্যাসিভ। ইট ক্যান বি মিস ইউজড বাই সামওয়ান, এটা কারো কারো দ্বারা অপব্যবহার হতে পারে। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লেখো মোবাইল ফোনের উপকারিতা মানে সুবিধা এবং অসুবিধা নিয়ে। এখন দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, রাহেল এবং আনিস। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার খবর কি? আই এম ফাইন টু, ইউ নো, I have bought a new mobile phone yesterday. Here it is. তাহলে ইউ নো এটা একটা ক্লজ, সাবজেক্ট এবং ভার্ব, দেন আবার একটা সাবজেক্ট আই হ্যাভ বট, হ্যাভ প্লাস ভি3। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাংলা কি? আমি কিনেছি। আমি এই জায়গাটা আপনাকে ধরতে বলছি, এই জায়গাটা আইডেন্টিফাই করতে বলছি। প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি বাক্যে সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে। এই মেইন ভার্বটা কোন টেন্সে লেখা আছে, না মডালে আছে, না প্যাসিভে আছে, সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। সেটা যদি আইডেন্টিফাই করতে না পারেন, সেন্টেন্স আপনি রিডিং করে যাবেন, তার অর্থ আপনি বুঝবেন না। এটা অর্থ বুঝতে হবে। তাহলে আই হ্যাভ বট, আমি কিনেছি, বাংলাটা কি? কিনেছি। আর নিউ মোবাইল ফোন ইস্টারডে ইয়াররিংস। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো? মানে এখানে দেখেন বাংলা যেটা দেওয়া আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এটা, এটার বাংলাটা এইরকম যে মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবছো, কি ভাবছো। কিন্তু এখানে ডু ইউ থিঙ্ক মানে হোয়াট আর ইউ থিঙ্কিং লেখা নেই। কেন নেই জানেন? এই থিঙ্ক একটা স্ট্যাটিক ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব দুই রকমের হয়, ডাইনামিক আর স্ট্যাটিক।
অর্থাৎ আহ কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। যেমন থিঙ্ক, লুক, বিকাম, অ্যাপেয়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, এই ধরনের কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো, যেমন আমি তোমাকে ভালোবাসি, আমার 3 অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে, আমরা বলি আই লাভ ইউ। কেউ কোথাও বলে আই এম লাভিং ইউ, আমি ভালোবাসতেছি, হয় না। লাভের সাথে আইএনজি যুক্ত করা যায় না, কারণ এটা মনের একটা অনুভূতি। আমি তোমাকে অনুভব করছি, ইউ ক্যান নট সে আই এম ফিলিং ইউ। হ্যাঁ, আহ, এটা হয় না, কারণ এই কাজটা দেখা যায় না, যে কাজের অ্যাকশন দেয় না, যে কাজটা ডাইনামিক না, যে কাজটা দেখা যাচ্ছে না চলতেছে হচ্ছে, সেটার সাথে আইএনজি ব্যবহার করা যায় না। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, এটা দেখা যাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, এখানে আপনি বলতে পারেন আই এম ইটিং রাইস। বাট এই যে তুমি কি ভাবছো, ভাবা জিনিসটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা আইএনজি যুক্ত করা যায় না। তার মানে আপনি বাংলায় কন্টিনিউয়াস টেন্সে মনে করলেও, বাংলায় কন্টিনিউয়াস টেন্সে ভাবলেও, ইংলিশে আপনাকে ইনডিফিনিট টেন্সে লিখতে হচ্ছে। মানে আহ, ইংলিশটা লেখা যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এটার বাংলাটা এরকম হবে যে মোবাইল ফোন সম্পর্কে তুমি কি মনে করো, তুমি কি ভাবো। বাট অ্যাকচুয়াল বাংলাটা কিন্তু এটাই হওয়া উচিত বা হবে যে তুমি কি ভাবছো, কি মনে করছো মোবাইল ফোন সম্পর্কে। কিন্তু আমি যদি বাংলায় এরকম বলি যে তুমি কি ভাবছো, আপনি কিন্তু হোয়াট আর ইউ থিঙ্কিং লিখতে পারবেন না। আপনাকে বলতে হবে এইটাই, যে হোয়াট ডু ইউ থিঙ্ক। আমি কি আপনাকে বোঝাতে পারলাম বিষয়টা কি? কেউ কি বুঝতে পারছেন? বাংলা সেন্সে কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেতে পারে, হতে পারে, ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কেউ কি বুঝতে পারছেন কি বললাম Yes. জায়গাটা? These are ওকে, এরপর দেখেন, বলছে nowadays মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, নট এসেনশিয়াল, শিয়াল বলে কিছু হয় না, এসেনশিয়াল, এসেনশিয়াল ডিভাইস। It has added a new dimension to our way of life and to the communication system. We can communicate with the whole world in the shortest possible time through it. তাহলে এটা মডেলের ব্যবহার। উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, খুবই কম সময়ের ভিতর, থ্রু ইট, এটার মাধ্যমে। এখানে মডেলের ব্যবহার, কারণ টেন্স দিয়ে সব সেন্টেন্স হয় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটা প্রকাশের জন্য টেন্স এর পাশাপাশি মডেল বা সেমি মডেলের ব্যবহার করতে হয়। ইউজিং আ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। রায়ল বলছে রাইট ইউর এনিথিং এলস, আর কিছু? বলছে মোর ওভার, অধিকন্তু বা আরো, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এটা কিন্তু প্রেজেন্ট, মানে সরি, মডেলের, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। সাবজেক্ট হচ্ছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, হ্যাভ বিন ইনক্লুডেড। দেখেন ভার্বের দিকে ফোকাস করেন, হ্যাভ বিন প্লাস ভি থ্রি। বাংলাটা এরকম যে সংযুক্ত করা হয়েছে। কি বলেন তো, কারা করেছে? যারা মোবাইল তৈরি করে তারা করেছে, বাট সেটাকে মেনশন করেনি, কোন জিনিসটা হয়েছে সেটা বলা আছে, এই জন্য এটা প্যাসিভ। প্যাসিভ বুঝতে হবে। আমার প্যাসিভের উপর এই মডেলের ক্লাস শেষ হলে আমি নিব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। So here you can see, moreover, অধিকন্তু এটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, এটার উপরেও ক্লাস আছে, আমি দেখাবো। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম এটাতে সংযুক্ত করা হয়েছে। ইয়েস, ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি এ বিষয়ে কি বলছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আমি যদি বলি তুমি কি বলো, তুমি এই বিষয়ে কি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি ইংলিশটা? হোয়াট ডু ইউ টক অ্যাবাউট, হোয়াট ডু ইউ টক অ্যাবাউট। তুমি কি বলবে? হোয়াট উইল ইউ টক অ্যাবাউট। তুমি কি বলছো? হোয়াট আর ইউ টকিং। তুমি কি বলেছো? হোয়াট হ্যাভ ইউ টক, হোয়াট হ্যাভ ইউ টক অ্যাবাউট, হোয়াট হ্যাভ ইউ টক। ওকে, সো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য টাইম। And nowadays, some people commit crime using mobile phone. It has become, past form became, past participle আবার become. So has become মানে কি? Become মানে কি? হওয়া। তাহলে has become হয়েছে। অর্থাৎ it has become, এটা হয়েছে, এটা হয়েছে। বাংলাটা বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্টনেস। An easy way of teasing girl, মেয়েদেরকে বিরক্ত করা বা উত্ত্যক্ত করার একটা সহজ উপায়। Not these are only, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ইজ হার্মফুল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্ট সেই দ্যাট,
বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। এটা আমাদের হিয়ারিং অর্থাৎ কানের জন্য এবং ব্রেইনের জন্য ক্ষতিকর। রিয়েলি? আই ডিডন্ট নো ইট বিফোর। আমি এটা আগে জানতাম না। আই ডিডন্ট নো ইট বিফোর। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমি যদি আপনাকে বলি আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো জানেন? আমি এটা জানতাম, আই নিউ ইট বিফোর। নো, নিউ, নোন। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম V2 বসে। So I knew it before. When you are going to make negative or interrogative, you have to use did. And when you are going to use did, the main verb will be base form or root form from the past form. So I didn't know it before. আমি এটাকে জানতাম না। Even some students cannot concentrate in study because they remain busy over mobile phone the whole night. তারা সারা রাত ধরে মোবাইলে ব্যস্ত থাকে। ওভার, ওভার মানে মাধ্যম বোঝায়। ফর এক্সাম্পল, ইফ সামন আস্কস মি আ কোশ্চেন দ্যাট হাউ ডু ইউ টেক ইউর ক্লাস, আপনি কিভাবে আপনার ক্লাসটা নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর অনলাইন ক্লাস, আই ক্যান সে আই কন্ডাক্ট মাই অনলাইন ক্লাস ওভার দ্য গুগল মিট। ওভার দ্য গুগল মিট, গুগল মিটের মাধ্যমে নেই। এই মাধ্যম বোঝাতে ওভার প্রেপোজিশন বসে। আমরা যখন একটা প্যাসেজ অ্যানালাইসিস করব, একটা কনভারসেশন অ্যানালাইসিস করব, ভার্ব, টেন্স, এগুলোর পাশাপাশি দেখেন প্রেপোজিশনের ফাংশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, তাই না? সো হি টকস ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলি। আই টেক ক্লাস ওভার দ্য গুগল মিট, গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইউজ ওভার অ্যাজ আ প্রেপোজিশন, not preposition, it will be preposition. This point is also correct. Correct. Because the mobile operators provide various facilities at night. Provides, I mean, just at a present indefinite tense, subject এর পরেই verb এর present form. But it is not the fault of mobile phone. এটা mobile phone এর দোষ নয়. It is our fault. Of course, we should make the proper use of mobile phone. আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার করা উচিত। I have to go to my private tutor. এটা সেমি মডাল ভার্ব। আমাকে এখন যেতে হবে। Have to মানে কি? হবে। Go to my private tutor. Okay, see you later, bye. তো এইখানে এটা জাস্ট ফার্স্ট কনভারসেশন। এই পিডিএফ ফাইলের ভিতর টোটাল 39টা কনভারসেশন আছে। দেয়ার আর 39 কনভারসেশন। সো এটা আমি পড়তেছি, আমি পড়লে ডেভেলপমেন্টটা আসবে না, আপনাকে পড়তে হবে, আপনাকে সলভ করতে হবে। আহ, কি কি পাবো আমরা এখান থেকে? এটা শর্ট একটা কনভারসেশন। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই যে কনভারসেশনটা আমি পড়লাম এর ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচারের ব্যবহার হয়েছে। যেমন এখানে একটা সেমি মডাল আছে, একটা মডাল আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই স্ট্রাকচার গুলো আপাতত আমার চোখে পড়ছে, এর বাইরে আর নেই। তার মানে আমি বলছি আমাকে 12টা টেন্স আছে, 18টা মডাল, সেমি মডাল আছে, সব কি প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন বা স্পিকিং এ? না। তাহলে কোনগুলো বেশি প্রয়োজন হয়, কোনগুলো অ্যাক্টিভ স্ট্রাকচার ডে টু ডে লাইফের কনভারসেশন বা প্রেজেন্টেশনে, কোন স্ট্রাকচার গুলো আমাদেরকে রেগুলার ইউজ করতে হবে সেটা বুঝতে পারবো যখন আমরা এই ধরনের একটা কনভারসেশন আমরা দেখব। এখানে একটা টপিকের উপর দুইজন কনভারসেশন করছে, তাহলে তারা কোন স্ট্রাকচার গুলো বেশি ইউজ করছে, নিশ্চয়ই আমাদেরও ডে টু ডে লাইফের কনভারসেশনে সেম স্ট্রাকচার গুলোর ব্যবহার হবে। তাহলে এখানে আমি দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, মডাল, সেমি মডাল, টোটাল 5টি স্ট্রাকচার আমি দেখছি। তার বাইরে আমার চোখে আসতেছে না, থাকলেও দুই একটা থাকতে পারে। তাহলে এই যে 5টি স্ট্রাকচার আমি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, মডাল, সেমি মডাল, তাহলে আপনার এটা মনে রাখতে হবে মোস্ট অফ দ্য টাইম when we are going to make a conversation with someone or foreigner, we have to use that kinds of tense as usual, that kinds of structure as usual in our practical conversation or daily life. আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম? মূলত এখান থেকে আমাকে নিতে হবে কোন বিষয়টা, বুঝতে পারছেন? আমার কাজটা কি? হ্যাঁ, কথা ক্লিয়ার? আমি এই Sir, hello, sir. এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করব, পাঠিয়ে দিব। দিলে আপনারা এইখান থেকে আহ, আমি একটু পরেই পাঠিয়ে দিচ্ছি, এই কনভারসেশন গুলো সলভ করবেন। একটা করাইছি, তারপর থেকে আপনারা এটা করবেন। করে আপনারা দেখবেন যে আপনি টেন্স ধরতে পারছেন কিনা, মডেল ধরতে পারছেন কিনা, একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ কি আসবে এটা বের করতে পারছেন কিনা। দেন নেক্সট ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দিয়ে এটা সলভ করাবো। আপনাদেরকে এখানে কাজ করতে হবে। অর্থাৎ আমরা মডেলের ক্লাস করছি, মডেলের পাশাপাশি এটা আমরা করব, যেহেতু আমরা টেন্স,
ডু ভার্ব, বি ভার্ব এগুলো শেষ করে আসছি। এগুলো শেষ করে বসে থাকতে তো হবে না, আমাকে প্র্যাকটিসে রাখতে হবে, রিয়েল লাইফ প্র্যাকটিসের ভিতরে ইনভলভ হতে হবে। এগুলো আমার মেইন কনভারসেশন না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, অ্যানালাইসিসের জন্য আমার এটা দেওয়া। তো এইটা কিন্তু আপনাকে একটু করতে হবে, তাহলে যেটা আমরা শিখে আসলাম ওই বিষয়গুলোকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো। আমাদের মেইন প্রবলেম, আমরা শুধু শিখে চলে যাই, সেটা পরে ভুলে যাই। এটা ভুলে গেলে হবে না, চর্চার মধ্যে রাখতে হবে। বোঝাতে পারছি আমি? বুঝতে পারছেন যা বললাম? জি স্যার। স্যার সেমি মডেলের সেমি মডেল এখন আমি শুরু করিনি, যেদিন শুরু করব সেদিন বলবো। আজকে যতটুকু দেখালাম এইটা বোঝেন, ঠিক আছে? এই পর্যন্ত আগে দেখেন, সেমি মডেলের ক্লাস পরে। এখনো মডেলের ভিতরে উড, ইউজ টু, মে, মাইট, মাস্ট, শুড, এই ফাংশন গুলো ডিটেলসে ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার করিনি আমি। এটা ক্লিয়ার করার পরে আমি সেমি মডেলে মুভ করব, সেই দিন আপনি কথা বলেন, আগে থেকে এটা বলবো না। সেমি মডেল কি সেটা তো একটা কনসেপ্ট আমি দিলাম, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, নিড টু, ডেয়ার টু, এইগুলো, এই ধরনের কিছু ওয়ার্ড। আগে যেটা দেখাচ্ছি সেটা দেখেন, যতটুকু দেখাচ্ছি ততটুকু আগে দেখেন, কাভার করেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। এগুলো আপনারা একটু করে আর এগুলো কমপ্লিট করবেন। আমি আপনাদের রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল এগুলো দিয়ে দিব।